ওয়েলকাম টু 4 পাই আইডিয়াস থার্মোডাইনামিক্স লেকচার 2। এর মধ্যে থাকছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিশেষ আলোচনা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা, আপেক্ষিক তাপ এবং দুই প্রকার আপেক্ষিক তাপ সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক। তাপগতিবিদ্যার প্রথম সূত্র: যখন কোনো তন্ত্রকে তাপ সরবরাহ করা হয় তখন ওই তন্ত্র দ্বারা গৃহীত তাপশক্তির কিছু অংশ তন্ত্রটির আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ তন্ত্র দ্বারা পরিবেশের উপর বাহ্যিক কার্য সম্পাদনে ব্যয়িত হয়। সুতরাং তন্ত্রে প্রদত্ত তাপ তন্ত্রের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং তন্ত্র দ্বারা বাহ্যিক কার্য সম্পাদনে ব্যয়িত হয়। অর্থাৎ তন্ত্রে প্রদত্ত তাপ যদি আমাদের ডি কিউ হয়ে থাকে তো সেটা তন্ত্রের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডি ইউ প্লাস ডি ডাব্লিউ হয়ে যায়, যেখানে ডি কিউ হলো শোষিত তাপের পরিমাণ এবং ডিইউ হলো কি আমাদের আভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির পরিমাণ এবং ডিডাব্লিউ হলো কি ওই তন্ত্র দ্বারা বাহ্যিক কৃতকার্যের পরিমাণ। অর্থাৎ একটা তন্ত্রে যদি আমি ডিকিউ তাপ দিই তো সেই তাপটা কি করবে, আমার ডিইউ পরিমাণ ওর ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করবে এবং ডিডাব্লিউ পরিমাণ ও কৃতকার্য করবে। সুতরাং তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী ডি কিউ সমান হয়ে গেল কি আমাদের ডিইউ প্লাস ডিডাব্লিউ। এই সূত্রটি তথা এই সমীকরণটি কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটি অবস্থার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এখন কৃতকার্য যদি তন্ত্রটির আয়তন সংকোচন বা প্রসারণের জন্য হয় ডি কিউ সমান ডিইউ প্লাস পিডিভি হয়। অর্থাৎ ওই ডিডাব্লিউ টার্মটা কি হয়ে গেল আমাদের পিডিভি হয়ে গেল, যেখানে কি হচ্ছে আমাদের ডিকিউ হচ্ছে আমাদের শোষিত তাপ, পি হলো তন্ত্রটির চাপ এবং ডিভি হলো তন্ত্রটির আয়তন পরিবর্তন। আমাদের মনে রাখতে হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি মূলত শক্তির নিত্যতা সূত্রকে নির্দেশিত করে। তাপগতীয় তন্ত্রের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, যেহেতু আমাদের ডিকিউ সমান ছিল কি আমাদের ডিইউ প্লাস পিডিভি, তাহলে ডিইউ সমান কত হয়ে যাবে আমাদের ডিকিউ মাইনাস পিডিভি। অর্থাৎ কোন তন্ত্রে সরবরাহকৃত তাপশক্তি তন্ত্র দ্বারা শোষিত তাপশক্তি এবং ওই তন্ত্র কর্তৃক কৃতকার্য বা পারিপার্শ্বিক দ্বারা ওই তন্ত্রের উপর কৃতকার্যের পার্থক্য দ্বারা তন্ত্রটির আভ্যন্তরীণ শক্তিকে সূচিত করা যায়, আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে সূচিত করা যায়। এবার আসছি এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কিছু গুরুত্বপূর্ণ আলোচনাতে। কোন তাপগতীয় প্রক্রিয়ায় কোন তাপগতিতন্ত্রের আভ্যন্তরীণ শক্তি এটার যে পরিবর্তন অর্থাৎ ডিইউ, এটা কিন্তু প্রারম্ভিক অবস্থা ও অন্তিম অবস্থার উপর নির্ভর করবে। কোনোভাবেই এই পরিবর্তনটা কোন পথে হয়েছে তার উপর নির্ভর করবে না। অর্থাৎ এই যে ডিকিউটা অর্থাৎ এই ডিইউটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ পথ বা পথ নির্ভরশীল নয়। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, কোনো একটি তন্ত্র পরিপার্শ্ব থেকে সম্পূর্ণ যদি বিচ্ছিন্ন হয় অর্থাৎ আইসোলেটেড তন্ত্র হয়ে থাকে তার সাথে পরিপার্শ্বের কোনো তাপশক্তির আদান প্রদান হয় না, এটা আমরা জানি। তন্ত্রটি কর্তৃক বা তন্ত্রটির উপর কোনো কৃতকার্য সম্পাদিত হয় না। সুতরাং এক্ষেত্রে ডিকিউ সমান 0 এবং ডিডাব্লিউ সমান 0। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি ডিইউ সমান 0। দেখো যেহেতু আমাদের ডিকিউ সমান কত ছিল আমাদের
ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন এই টার্মটা জিরো, আবার এই টার্মটা জিরো। কার জন্য? না ক্লোজ সিস্টেমের জন্য। দেখো ক্লোজ সিস্টেমে আমাদের কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, আবার ক্লোজ সিস্টেমটা যেহেতু আমাদের পরিবেশ থেকে বিচ্ছিন্ন, তাই পরিবেশের উপর কোনো কৃতকার্য সম্পাদন করতে পারছে না, তাহলে ডিডাব্লিউ জিরো, ডিকিউ জিরো। তাহলে আমরা কি বলতে পারি? ডিইউটাও জিরো। অর্থাৎ পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কোনো তন্ত্রের আভ্যন্তরীণ শক্তি কিন্তু ধ্রুবক, ডিইউ জিরো। ইউটা কিন্তু তার মানে কনস্ট্যান্ট। এবার আসছি তাপ গতিবিদ্যার যে প্রথম সূত্রটা রয়েছে তার কি কি লিমিটেশন রয়েছে। দেখো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কিছু পরিমাণ কার্যকে সম্পূর্ণভাবে তাপে এবং তাপকে সম্পূর্ণভাবে কার্যে রূপান্তরিত করা যায়, কিন্তু বাস্তবে এটা কখনোই সম্ভব নয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কোন নির্দিষ্ট পরিমাণ তাপ সর্বোচ্চ কি পরিমাণে কার্যে রূপান্তরিত হতে পারে সেটাও কিন্তু কোনোভাবে সুনিশ্চিত করে বলা যায় না। দেখো বেশি উষ্ণতার বস্তু থেকে আমাদের স্বতঃস্ফূর্তভাবে কম উষ্ণতার বস্তুতে তাপ প্রবাহিত হয়, কিন্তু এর বিপরীত প্রক্রিয়া কি কখনো ঘটে আদৌ? অর্থাৎ একটা মনে করো বেশ গরম বস্তু রয়েছে আর একটা তুলনামূলক ঠান্ডা বস্তু রয়েছে, তো গরম বস্তু থেকে অনায়াসে তাপ যায় ঠান্ডা বস্তুর দিকে। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী কিন্তু এই ঠান্ডা থেকেও গরমের দিকে তাপ যাওয়া উচিত, কিন্তু বাস্তবে সেটা হয় না। তাহলে তাপের ডিরেকশন সম্পর্কে বা তাপটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেটা সম্পর্কে সুনিশ্চিত করে বলা যায় না। এখানে দুটো পসিবিলিটি থাকে, এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, কিন্তু বাস্তবে কখনোই স্বতঃস্ফূর্তভাবে এই ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে তাপ যেতে পারে না। আর এটা পারে না বলেই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা এসছে এই ত্রুটিটাকে মুক্ত করার জন্য। এবার আসছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অর্থাৎ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে তাপ শক্তির কার্যে রূপান্তরিত হওয়ার শর্ত সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানতে পারা যায় না। যেমন কোনো বন্দুক থেকে যদি কোনো লক্ষ্য বস্তুতে আমরা একটা বুলেট নিক্ষেপ করি, তাহলে বুলেটের গতিশক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু বুলেটের সঙ্গে সংঘর্ষের ফলে মানে বস্তুটার সঙ্গে বুলেটের যে সংঘর্ষ হলো সেখানে তাপ সৃষ্টি হলো, ঠিক আছে, কিন্তু লক্ষ্য বস্তুতে সৃষ্ট তাপ যদি পুনরায় বুলেটের মধ্যে আমি প্রদান করি, তাহলে কি বুলেটটা উল্টো দিকে অর্থাৎ পশ্চাৎ পথে গমন করে পুনরায় বন্দুকে প্রবেশ করতে পারবে? পারে না। মানে এইভাবে আমি বন্দুক থেকে গুলি ছুড়লাম, গুলিটা একটা টার্গেটে ঢুকলো, এখানে কিছু তাপ উৎপন্ন হলো, ঠিক আছে। এখন বলতে চাইছি কি যে যদি যে পরিমাণ তাপ উৎপন্ন হলো সেই পরিমাণ তাপ মনে করো বুলেটটার উপর আমি আবার দিলাম, দেওয়ার ফলে ওখানে তাপটা গতিশক্তিতে পরিণত করলাম ধরো, ঠিক আছে। এবার সেই গতিশক্তি নিয়ে কি বুলেটটা পিছন দিকে এসে বন্দুকের ভেতরে ঢুকতে পারবে? বাস্তবে তো সেটা হয় না। অর্থাৎ এখানে একটা ড্রব্যাক বা ত্রুটি কিন্তু থেকে যাচ্ছে। এবার আসছি গ্যাসের আপেক্ষিক তাপ। একক ভরের কোনো কঠিন বা তরলের যদি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে পারি, তার জন্য যে পরিমাণ তাপটার প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে ওই কঠিন বা তরল এদের আমরা আপেক্ষিক তাপ বলে থাকি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে? দেখো কঠিন বা তরলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হলেও গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই আপেক্ষিক তাপের এই সম্পর্কটা অসম্পূর্ণ সম্পর্ক, ঠিক আছে। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে আমি বলতে পারবো না যে একক ভরের কোনো গ্যাসীয় পদার্থের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দরকার তাকে ওই গ্যাসটির আপেক্ষিক তাপ বলে, এটা বলতে পারবো না। কেন না গ্যাসের আমরা জানি যে চাপ বাড়ালে আয়তন কমে,
আয়তন বাড়ালে চাপ কমে, তাই তো? আবার উষ্ণতা বৃদ্ধি করলেও চাপ বাড়ে, আবার উষ্ণতা বৃদ্ধি করলেও আয়তন বাড়ে। তাহলে তাপ প্রয়োগ না করে কেবলমাত্র চাপের পরিবর্তন ঘটিয়ে গ্যাসের উষ্ণতার পরিবর্তন করা যায়। যেমন তাপ প্রয়োগ না করে কোনো গ্যাসের চাপ কোনো গ্যাসের উপর যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে কি হবে, গ্যাসটি সংলম্বিত হবে অর্থাৎ সংকুচিত হবে এবং দেখা যাবে কি অণুগুলো কাছাকাছি চলে আসার জন্য গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাবে, কারণ অণুতে সংঘর্ষ বেড়ে যাবে। ঠিক আছে, সুতরাং সেক্ষেত্রে গ্যাসটির আপেক্ষিক তাপ কত হয়ে যাবে না, গৃহীত তাপ কত, বাইরে থেকে যেহেতু তাপ প্রয়োগ করিনি তাহলে আমাদের গৃহীত তাপ হয়ে যাবে 0। আর উষ্ণতা বৃদ্ধি তো হয়েছে, উষ্ণতা বৃদ্ধি মনে করে আমি টি ডিগ্রি বলছি হয়েছে, তাহলে 0/T ডিগ্রি মানে কত হয়ে যাবে, আমাদের 0 হয়ে যাবে। অন্যদিকে দেখো গ্যাসটা যদি আমরা প্রসারিত করি তো সেক্ষেত্রে কি হবে, আমাদের ওর উষ্ণতা কমে যাবে। এক্ষেত্রে উষ্ণতাকে স্থির রাখতে হলে বাইরে থেকে তাপ সরবরাহ করতে হবে। সুতরাং এক্ষেত্রে গ্যাসটির আপেক্ষিক তাপ কত হয়ে যাবে, সরবরাহ করা তাপ বাই গ্যাসের উষ্ণতা বৃদ্ধি। কিন্তু যেহেতু গ্যাসের উষ্ণতাটাকে আমরা স্থির রাখতে চেয়েছি তার জন্য উষ্ণতা বৃদ্ধি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর সরবরাহ করা তাপ থাক না, ডিকিউ যদি থেকেও থাকে, কিন্তু আমাদের উষ্ণতা বৃদ্ধি তো 0, তাহলে সামথিং বাই 0 মানে সেটা কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে, তাই তো? অর্থাৎ এর থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আয়তন বা চাপ যতক্ষণ না ওরাকে নির্দিষ্ট করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আপেক্ষিক তাপের মান 0 হয়ে যাচ্ছে। এবার আসছে কি স্থির রাখার পালা। দেখো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বা মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আয়তনকে স্থির রেখে একক ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের স্থির আয়তনে আপেক্ষিক তাপ বলবো। অর্থাৎ সিভি সমান কত হয়ে যাবে আমাদের না, ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আর স্থির চাপে মোলার আপেক্ষিক তাপটা কেমন হয়ে যাবে, দেখো স্থির চাপে একক ভরের কোন গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে ওই গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপ বা সিপি বলবো। সিপি সমান কত হয়ে যাবে আমাদের না, ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। এবারে সিপি এবং সিপির মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো 1 মোল পরিমাণ গ্যাসকে যদি একটা ঘর্ষণহীন পিস্টনে, ধরে এরকম একটা পিস্টন নিচ্ছি, ঠিক আছে, ওকে, পিস্টনটার মনে করো ইনিশিয়াল পজিশন এখানে ছিল, আর পিস্টনটার মনে করো এরিয়া ক্রস সেকশন বা ক্ষেত্রফলটা কত এ। এবার এই ডিএক্স পরিমাণ মনে করো পিস্টনটা এদিকে সরে গেছে, ঠিক আছে, আর এর মধ্যস্থ চাপ কত পি, আয়তন কত ভি, আর উষ্ণতা ছিল কত টি। এবার যেহেতু আয়তনটাকে আমি স্থির রেখে এর উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করছি, তাহলে প্রদত্ত গ্যাসটার যে তাপ শক্তির পরিমাণ হবে সেটা কি হবে, সেটা হয়ে যাবে আমাদের সিভি ইন্টু ডিটি। সিভি সমান কত ছিল আমাদের, ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাই তো? তাহলে সিভি ডিটি সমান কত হয়ে যাচ্ছে, ডিকিউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাই তো? তাহলে আমরা এখানে বলতে পারি কি যে ডিকিউ সমান সিভি ডিটি। ডিকিউ সমান হয়ে গেল কত আমাদের, সিভি ডিটি। এবার ধরো গ্যাসটার চাপটাকে আমি স্থির রাখছি, ঠিক আছে, গ্যাসের চাপকে আমি স্থির রেখেছি, গ্যাসের চাপ স্থির রেখে ওর উষ্ণতাকে আমি ডিটি পরিমাণ বৃদ্ধি করলাম, এর ফলে গ্যাসটার আয়তনও বাড়বে। আর এই আয়তন বৃদ্ধির কারণে
গ্যাসটি যে পরিমাণ বাহ্যিক কৃতকার্য করবে তার জন্য একটা অতিরিক্ত তাপ শক্তির প্রয়োজন হবে। মানে এখানে কি আয়তন বৃদ্ধি হয়েছিল, এখানে আয়তনটা স্থির রেখেছিলাম, কিন্তু এখানে তো আয়তনটা ওর বৃদ্ধি হয়েছে, তাহলে আয়তন বৃদ্ধি হতে গেলে কিন্তু আলাদা করে ওর উপরে অতিরিক্ত মানে তাপটা লাগবে আর কি। তো এই পিস্টনটার ক্ষেত্র, যে পিস্টনটা আমি ধরেছিলাম তার ক্ষেত্রফল যদি এ হয় আর ধরো আয়তন বৃদ্ধির জন্য তার সরণ যদি ডিএক্স হয়ে যায়, তাহলে ওর আয়তন কত হয়ে যাবে আমাদের, না এ ইন্টু ডিএক্স সমান ডিভি হয়ে যাবে। এবার দেখো এটার জন্য যে অতিরিক্ত তাপটা লাগবে আর কি, সেই তাপটার পরিমাণ কত হয়ে যাবে আমাদের, বললাম যে গ্যাস দ্বারা যে বাহ্যিক কৃতকার্যটা করাচ্ছে সেটা পিডিভি। তাই স্থির চাপে গ্যাসটির মোলার আপেক্ষিক তাপ সিপি হলে স্থির চাপে 1 মোল পরিমাণ গ্যাসের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপ শক্তি হয়ে যাবে কত আমাদের, সিপি ডিটি। এখন তাপ গতিবিদ্যার যেটা আমাদের প্রথম সূত্র, সেই প্রথম সূত্র থেকে আমরা কি জানি যে সিপিডিটি মানে যেটা ডিকিউটাকে রিপ্লেস করলাম কি দিয়ে, আমরা সিপিডিটি, সেটা সমান কত হয়ে গেল আমাদের, সিভিডিটি প্লাস পিডিভি। আবার 1 মোল গ্যাস যদি আমি নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, এই যে পিভি সমান আরটি, তাই তো। এবার এইটা যদি আমি একটু অবকলন করে নিই আর কি, এই সমীকরণটা অবকলন করলে কত পাবো আমরা, যে পি ডিভি ইন্টু আর ডিটি। এটা আমি একটু করে দিচ্ছি। তাহলে ধরো আমি ডিপি বাই ডিটি at constant pressure into V plus dV dt, এটা P রইল, at constant pressure সমান কত হয়ে যাবে, R, তাই তো। কিন্তু যেহেতু প্রেসারটা আমাদের কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কত যাচ্ছে, P dV by dt at constant pressure সমান আমরা কত বলতে পারি, R, বা P dV সমান কত বলতে পারি আমরা, R ইন্টু ডিটি। তারপর দেখতে পাচ্ছি কি যে সিপি ডিটি মানে এটা এই ডিকিউ সমান সিপি ডিটি সমান কত হচ্ছে আমাদের, সিভি ডিটি প্লাস পি ডিভি। এখানে এই সিভি ডিটি প্লাস এই পি ডিভির জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি, আর ডিটি। তাহলে আমাদের কি দাঁড়িয়ে গেল, সিপি ডিটি মাইনাস সিভি ডিটি সমান হয়ে গেল কত, আর ডিটি। তাহলে সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি সমান আর ডিটি। এখন এই রিলেশনটা যে কোনো টেম্পারেচারের জন্যই ট্রু, তার জন্য আমরা কি বলতে পারি, সিপি মাইনাস সিভি সমান আর। এটা কার জন্য, 1 মোল গ্যাসের জন্য। আর যদি এন মোল হয়ে থাকতো তাহলে সিপি মাইনাস সিভি সমান হয়তো কত আমাদের, এন আর হয়ে যেত। এটাই হলো সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক।